আজকে আমরা যে অধ্যায়টা করব সেটা হলো গৃহ সম্পত্তি খাতে আয়। তো এটা 3 নাম্বার অধ্যায়। 3 নাম্বার অধ্যায়ের মধ্যেই আমাদের অনেকগুলো অধ্যায় মানে পার্ট আছে। আমাদের অঙ্কের টোটাল বইয়ে অধ্যায় হচ্ছে 4টা। 4টার মধ্যে লাস্টের চ্যাপ্টারটা হলো তোমার মূল্য সংযোজন কর ছিল 4 নাম্বার অধ্যায়। আর বাকি যত অঙ্ক আছে সব 3 নাম্বার অধ্যায়ের মধ্যে, ঠিক আছে। আর 1 নাম্বার আর 2 নাম্বার অধ্যায়গুলো সব থিওরি, 1 আর 2 এর মধ্যে কোনো অঙ্ক নেই। আমরা শুরু করে দিই। প্রথমে বলতেছি করদাতা নাম থাকবে, যেটা আমরা সিকিউরিটি খাতেও দেখে আসছি। তারপরে থাকবে তোমার একটু ওয়েট, আমরা একজনে অ্যাড করে দিই। আমরা ছিলাম হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয়। তো করদাতার নাম থাকবে, আয় বর্ষ থাকবে, কর বর্ষ থাকবে, ঠিক আছে। আয় বর্ষ হলো 18-19 নর্মালি থাকে, যদি অন্য কোনোটা থাকে প্রশ্নটা বলে দিবে, ওই অনুযায়ী আমরা আবার কাজ করবো। তো প্রথমেই গৃহ সম্পত্তি খাতে আয় দেওয়া আছে, এই কথাটা আমাদের লিখতে হবে অঙ্ক শুরুতেই। ফার্স্টে আমাদের লিখতে হবে গৃহ সম্পত্তি খাতে আয়। এটার ধারা হলো 24-25। সিকিউরিটির পরেই হলো গৃহ সম্পত্তি খাত। সর্বপ্রথম হলো বেতন খাত, এরপরে সিকিউরিটি খাত, তারপরে হলো গৃহ সম্পত্তি খাত, ঠিক আছে। তো গৃহ সম্পত্তি খাতে আয়ের মধ্যে আমাদের ফার্স্ট বসাইতে হবে প্রাপ্ত ভাড়া, অর্থাৎ একটা বাড়ির মালিক কিভাবে ট্যাক্স হিসাব করে সেই হিসাবগুলো আমরা এখানে করব। একজন বাড়ির মালিক কি করবে, প্রতি বছর একটা ভাড়া পাবে না। তো এই ভাড়াটা প্রশ্নের মধ্যে 1 মাসেরও থাকতে পারে, আবার বছর আকারেও দেওয়া থাকতে পারে। তো যদি বছর মাস আকারে দেওয়া থাকে তাহলে 12 দিয়ে আমরা গুণ করে নিব, কারণ আমাদের ট্যাক্সের অঙ্কগুলো সব 1 বছরের হবে। তো যদি প্রাপ্ত ভাড়া বা বাৎসরিক ভাড়া মাসে দেওয়া থাকে, সরি, প্রাপ্ত ভাড়াটা যদি মাসে দেওয়া থাকে সেটাকে আমরা বাৎসরিক বানায় নিব, ঠিক আছে। বলো যে একজন ব্যক্তি সে প্রতি মাসে 10,000 টাকা করে ভাড়া দেয়, 10,000-এর সাথে আমরা কি করব, 12 দিয়ে গুণ করে 1 বছরের ভাড়া বানাবো। এরপরে যোগ করতে হবে কি উৎসস্থলে কর কর্তন। উৎসস্থলে কর কর্তন, এটার মানে হচ্ছে যে এই একটা বাড়ি 2 উদ্দেশ্যে ভাড়া দেওয়া হইতে পারে। একটা বাড়ি 2টা উদ্দেশ্যে ভাড়া দেওয়া হইতে পারে। এক হলো বসবাসের জন্য, যেটাকে বলে আমরা আবাসিক উদ্দেশ্যে, আর একটা হলো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, যেটাকে বলে আমরা বাণিজ্যিক উদ্দেশ্যে, ঠিক আছে। আমাদের পুরো কোশ্চেনটা পড়ে দেখতে হবে কোন উদ্দেশ্যে আমাদের বাড়িটা ভাড়া দেওয়া হয়েছে, বা এই তোমার বাণিজ্যিক উদ্দেশ্যে নাকি বসবাসের জন্য আবাসিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তো এই লাইনটা তখনই আসবে, 2 নাম্বার লাইনটা, এই যে যোগ করছে যেটা, এটা তখনই আসবে যদি কি হয়, বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়। বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিলে এই লাইনটা আসবে, এছাড়া আমাদের এই লাইনটা আসবে না। অথবা কোশ্চেনে যদি উৎস কর কর্তন লেখা থাকে তাহলে আমরা বুঝে নিব যে এটা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে। আর যদি বসবাসের উদ্দেশ্য হয় সেটা ডিরেক্ট বলে দিবে যে একজন ব্যক্তি সে 2 তলা বাড়ি আছে, 1 তলা নিজে থাকে আর 1 তলা ভাড়া দেয়, ভাড়াটিয়ার কাছে ভাড়া দেয়, এরকম বলা থাকে। এই 2 নাম্বার লাইনটা তখনই আসবে শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিলে বা উৎসে কর কর্তন লেখা থাকে। বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিলে ওই কোম্পানিগুলো কি করে, ভাড়া দেওয়ার আগে ট্যাক্সটা রেখে তারপরে তোমার ভাড়াটা দেয়, হ্যাঁ, মালিককে। অর্থাৎ ওই ট্যাক্সটা সরকার কেটে রাখে ওনাদের ওইখান থেকে। তো এই জন্য কি করা হয়, ওইখানে কত কেটে রাখে সেটা আবার মনে রাখতে হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হলে 5% উৎসস্থলে কর কর্তন কাটা হয়। অর্থাৎ তোমাকে যখন ভাড়াটা দিল, অর্থাৎ মালিককে যখন ভাড়া দিবে তখন কত টাকা দিবে, 100 টাকায় 95 টাকা দিবে। অর্থাৎ তার যদি ভাড়া 100 টাকা হয়, তাকে কত টাকা দিছে, 95 টাকা দিছে। তার মানে 5 টাকা সে কেটে রাখছে বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়ার কারণে। তো এই 5%-এর টাকাটা কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তার মানে তোমার কোশ্চেনে যে টাকাটা দেওয়া থাকবে তোমার বুঝতে হবে কি এটা 95 টাকা দেওয়া, 95% দেওয়া, ঠিক আছে। তাহলে ওইটাকে 100%-এ কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, ওই যে আরো অতিরিক্ত 5% যেটা কেটে রাখছে ওইটাই কত কাটছিল সেটা আমরা বের করব। বের করার নিয়ম, প্রশ্নে যে প্রাপ্ত ভাড়া দেওয়া থাকবে ওই ভাড়াকে আমরা 95 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে গুণ করবো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ওই 5%-এ কত টাকা কেটে রাখছে। এই কাজটা করব শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হবে। এরপরে যোগ করব কি ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত মালিকের খরচ। ভাড়াটিয়া কর্তৃক বহনকৃত মালিকের খরচ। তো মালিকের বিভিন্ন খরচ থাকে একটা বাড়িতে, মনে করো গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ঠিক আছে, আর আনুষঙ্গিক বিভিন্ন খরচ থাকতে পারে। এই খরচটা কে বহন করবে সেটা কিন্তু ভাড়া নেওয়ার সময় বলে দেয়, যে মালিক কোনটা করবে আর ভাড়াটিয়া কোনটা করবে। এরকম যদি প্রশ্নের মধ্যে কোনো এন্ট্রি দেখো যে ভাড়াটিয়া কি করছে, মালিকের বিভিন্ন খরচ ছিল এগুলো বহন করছে, অর্থাৎ গ্যাস বিল, কারেন্ট বিল, এগুলো বিদ্যুৎ বিল, এইগুলো সবই কে বহন করছে, ভাড়াটিয়া করছে। যদি ভাড়াটিয়া করে তাহলে কি করতে হবে, ওই প্রাপ্ত ভাড়ার সাথে ওইটা যোগ করতে হবে।
ঠিক আছে, অর্থাৎ প্রাপ্ত ভাড়ার সাথে ওইটা আমরা যোগ করব। এই সব কিছুই কিন্তু আমরা হিসেব করতেছি মালিকের পক্ষ হয়ে। ঠিক আছে, একজন মালিক, সে বাসা ভাড়া দিচ্ছে, প্রতি মাসে এত টাকা ভাড়া পায়, তা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিলে সে এখান থেকে তার আবার ট্যাক্স কেটে রাখে। তো কত টাকা কেটে রাখছিল ওইটা অ্যাড করে আমরা মোট টাকায় কনভার্ট করব। তারপরে আমরা যোগ করতেছি যে মালিকের খরচ আবার ভাড়াটিয়া বহন করছিল, এই জন্য কি মালিকের খরচ কিন্তু কমে আসতেছে নাকি, ওই যেই খরচটা হয়েছে সেটা ভাড়াটিয়ার কাছ থেকেই নিতেছে, তার মানে এটাও কিন্তু তার আয়ের মধ্যেই পড়তেছে, এই জন্য কি করেছে আমরা যোগ করছি। আবার মালিক কিছু কিছু খরচ আবার ভাড়াটিয়ার কিছু খরচ বহন করে থাকে। ঠিক আছে, যদি মালিক বহন করে তাহলে কিন্তু মালিকের জন্য এটা কি খরচ, ওই খরচটা আমরা এখান থেকে বাদ দিব, লিখবো কি মালিক কর্তৃক বহনকৃত ভাড়াটিয়ার ব্যক্তিগত খরচ। এই সব যোগ বিয়োগ করার পর আমরা যেটা পাবো তার নাম হবে প্রকৃত বিনিয়োগ। ঠিক আছে, প্রকৃত বিনিয়োগ, সরি প্রকৃত ভাড়া মূল্য, যে অ্যাকচুয়ালি সব কিছু যোগ বিয়োগ করার পর কত রইলো। আর পৌরসভা বিভিন্ন এলাকার পৌর মূল্য নির্ধারণ করে দেয়, কোন এলাকার ভাড়া কতটুকু রেঞ্জের মধ্যে থাকবে, সেই মূল্যটাকে আমরা বলি পৌর মূল্য, যেটাকে ইংলিশে বলা হয় মিউনিসিপ্যাল মূল্য। ঠিক আছে, প্রকৃত ভাড়া মূল্য এবং পৌর মূল্য, এই ক এবং খ এর মধ্যে যেটা বড় হবে সেটাকে আমরা বলবো বাৎসরিক মূল্য। ঠিক আছে, তোমাদের অনেক সময় কোশ্চেন আসে যে এক মার্কের যে গৃহ সম্পত্তি খাতের বাৎসরিক মূল্য বলতে কি বলবো, তখন বলবো আমরা প্রকৃত ভাড়া মূল্য এবং পৌর মূল্য মধ্যে যেই মূল্যটা বেশি সেটাকে আমরা বাৎসরিক মূল্য বলি। ঠিক আছে, এগুলো সব যোগ বিয়োগ করে আমরা বাৎসরিক মূল্য পেলাম, অর্থাৎ ক আর খ এর মধ্যে যেটা বড়। মিউনিসিপ্যাল মূল্যটা কি ভাই দেওয়া থাকবে নাকি নাকি হ্যাঁ, বের করে নিতে হবে? প্রশ্ন দেওয়া থাকবে, না থাকলে ওই প্রকৃত মূল্যই পৌর মানে বাৎসরিক মূল্য হয়ে যাবে, তখন আর কম্পেয়ার করার কেউ থাকবে না, ওই একটা থাকলে ওই একটা নিয়ে কাজ করবে। প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম টাইমে পৌর মূল্য থাকে আর প্রকৃত মূল্য বানাইতে হয়, দুইটার মধ্যে যেটা বড় ওইটা নিয়ে আমাদের পরবর্তী কাজগুলো হবে। তাহলে আমরা ক আর খ এর মধ্যে বড়টা আমরা ফাইনাল কলামে পাঠিয়ে দেবো। এরপরে আসি খরচ, সব অঙ্কের মধ্যে এরকম কিছু খরচ থাকে, তো খরচটা একটু বুঝতে হবে। বলতেছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, একটা বাড়ির প্রতি বছর একটা রক্ষণাবেক্ষণ খরচ থাকে, যদি এটা আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেয় তাহলে এই যে বাৎসরিক যে মূল্য পেলাম এই মূল্যের 25% আমাদের খরচ দেখাইতে হবে, যদি আবাসিক উদ্দেশ্যে দেয়। আর যদি অথবা এটাকে 25% এভাবেও লেখা যায় 4/1 অর্থাৎ যা খরচ যা আয় হয়েছে তার 4/1 খরচ দেখা যায়। কেউ কেউ 25% লেখে, আবার কেউ 4/1 এভাবেও লেখে, 25%ই আমরা বেশি লিখি, কারণ দুইটার মিনিং একই। আর বাণিজ্যিক উদ্দেশ্যে যদি ভাড়া দেয় তাহলে এটা 30% দেখাইতে হবে। কার 30%? ওই যে বাৎসরিক মূল্য, লাস্টে আমরা ব্যালেন্সটা বের করে রাখছি। ঠিক আছে, এইটা অবশ্যই বসবে, অঙ্কে থাকুক আর না বলা থাকুক, এটা মাস্ট আসবেই, মেরামত রক্ষণাবেক্ষণ খরচটা অবশ্যই আমাদের শো করতে হবে। তারপরে আসি পৌর কর বা পানি কর, তারপরে ভূমি ভাড়া, ভাই ভূমি উন্নয়ন। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচটা কি দেওয়া থাকবে না নাকি না উপরটা না, থেকেই এটা এটা থাকতে পারে না থাকতে পারে, থাকুক আর না থাকুক আমরা 25% বা 30% ধরবো, সেটা ডিপেন্ড করতেছে বাণিজ্যিক নাকি আবাসিক। প্রশ্নে যাই থাকুক না কেন আমরা মেরামত রক্ষণাবেক্ষণ খরচ 25 অথবা 30 ধরবো। ঠিক আছে, আবাসিক হলে 25 ধরবো, বাণিজ্যিক হলে 30 ধরবো। প্রশ্নে থাকতে পারে, থাকলে ওটা নিব না। ঠিক আছে, নিয়ম হলো 25% বা 30% না। পৌর কর লিখবো, এটা দেওয়া থাকবে প্রশ্নে, ভূমি ভাড়া দেওয়া থাকবে, ভূমি উন্নয়ন খরচ কর বা খাজনা থাকবে, ভূমির খাজনার রাজস্ব, অর্থাৎ একটা বাড়ির পিছিয়ে যা 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 খরচ আছে সব খরচগুলো আমরা একত্রে এখানে বাদ দিব। এরপরে আছে বন্দিক ঋণের সুদ, ঋণকৃত মূলধনের সুদ, অর্থাৎ বাড়ি করছি না, ঋণ নিয়ে ওইটার জন্য আবার সুদ দিতে হইতেছে, ওটা খরচ, ওইটা বাদ দিতে হবে। বিমা বিমা করা আছে বাড়ির, সেটার জন্য খরচ দিতে হবে। অনাদায়ী ভাড়া, মনে করো ভাড়া এখন আদায় হয় নাই যেটাকে বলি, সেটাকে আমরা বলি অনাদায়ী ভাড়া, বকেয়া ভাড়া বলা যায় এটাকে, এটাও আমাদের খরচ হিসেবে কাউন্ট হবে। অন্যান্য শূন্যতা ভাতা, এখন এই জিনিসটা কি সেটা একটু বুঝি। শূন্যতা ভাতা হলো, আমরা তো উপরে দেখায় রাখছি 1 বছরের ভাড়া না, প্রাপ্ত ভাড়া বাৎসরিক 1 বছরের দেখায় রাখতেছি, কিন্তু অঙ্কের মধ্যে অনেক সময় একটা বিল্ডিং এ মানে একটা বাড়িতে অনেক সময় ভাড়াটিয়া কিন্তু নাও থাকতে পারে, কোনো না কোনো মাস গ্যাপ যাইতে পারে নাকি, ওই গ্যাপ গেল যেই কয় মাস ওই গ্যাপটাকে বলা হয় শূন্যতা ভাতা, অর্থাৎ কত মাস বাড়িটা খালি ছিল ওই ওই আর্থিক বছরে। তো প্রশ্নের মধ্যে বলে দিল 1 মাস বাড়িটি খালি ছিল, তাহলে ওইটাকে আমরা কি নামে লিখবো? শূন্যতা ভাতা নামে লিখবো। তো এইটা টাকাটা কিভাবে পাবো? বাৎসরিক মূল্যকে, অর্থাৎ এই যে এখানে যে মূল্যটা পাইছি আমরা ক আর খ এর মধ্যে বড়টা, এই মূল্যটাকে আমরা 12 দ্বারা ভাগ করব, কতদিন খালি ছিল অত দিয়ে গুণ করব, কয় মাস খালি ছিল। 2 মাস বললে আমরা কি করব? বার্ষিক মূল্যকে 12 দ্বারা ভাগ করব, 2 দিয়ে গুণ করে আমরা কি বের করব? বাৎসরিক সরি
হ্যাঁ, মোট যে অনুমোদন শূন্যতা ভাতা বের করব। এই সকল খরচ আমরা যোগ করলাম, যোগ করার পর ওই ভাড়া থেকে আমরা সেই খরচটা বাদ দিলে আমরা পাইতেছি গৃহ সম্পত্তি খাতে করযোগ্য আয়, অর্থাৎ এই টাকার উপরে সরকারকে ট্যাক্স দিতে হবে। তারপরে আমরা নিচে আরো দুইটা একটা টিকা দেওয়া আছে, কি বলতেছে যে আমরা ট্যাক্সের এই যে অঙ্কগুলো করে আসতেছি সবগুলো অঙ্কেই আমাদের কোনো মূলধন জাতীয় খরচগুলো এখানে আসে না। মূলধন জাতীয় আসে না, সবকিছুই আমাদের মুনাফা জাতীয়, অর্থাৎ এক বছরের মধ্যে যেটা সীমাবদ্ধ, এক বছরের অতিরিক্ত সময় হলে ওগুলো আমরা এখানে কাউন্ট করি না। যতগুলো এই অঙ্ক করবো, যত চ্যাপ্টারই দেখবা যে এই মূলধন জাতীয় খরচগুলো এখানে আসবে না। যেমন কি কি থাকতে পারে মূলধন জাতীয়, এখানে কি বলছি, মূলধন জাতীয় খরচ বা অনুমোদনযোগ্য খরচ হিসেবে আসবে না কোনগুলো, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়। এই বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় কিন্তু এক বছরের জন্য এই ব্যয়টা হয় না, এটা অনেক দিনের জন্য কাউন্ট করা হয়। হ্যাঁ, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় যদি কোশ্চেনে থাকে তাহলে আমরা এটা অঙ্কে দেখাবো না, টিকা দিব যে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় ব্যয় বিধায় এটি আমাদের গৃহ সম্পত্তি খাতে আসলো না, এরকম টিকা আমরা পাবো অঙ্ক করার সময়। তারপরে নিচতলার পরিবর্তন খরচ, ডেকোরেশন খরচ, এই তিনটা নাম থাকতে পারে, এছাড়া আর কিছু থাকে না। বেশিরভাগ সময় বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়টাই প্রশ্নের মধ্যে থাকে, ওই দুইটাও খুব কম থাকে। ঠিক আছে, তার মানে এই তিনটা যদি এন্ট্রি থাকে কোশ্চেনে, আমরা এই তিনটা বসাবো না, টিকার মধ্যে লিখবো যে এই তিনটা মূলধন জাতীয় ব্যয় বিধায় এটা আমাদের অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখানো হলো না। এই হলো আমাদের বেসিক জিনিস ছিল এই অঙ্কের। তো আমরা এখন অঙ্কে চলে যাব। প্রথমে যে অঙ্কটা দেখব এটা একটু বড় অঙ্ক, এখানে একটা পার্ট বেশি আছে, ওই পার্টটা আমরা আজকে করব না, ওই পার্টটা ইজিলি আমরা পেরে যাব যখন আমরা এই বেতন খাতে আয় করব, তখন আমরা ওইগুলো অনেক করব। দুইটা পার্টের অঙ্ক এটা, তো দেখাইতেছি কি কি পার্ট আছে। আমরা যেটা মাত্র শিখলাম ওই অতটুকু পর্যন্তই আমরা দেখবো এই অঙ্কটা। বলতেছে মিস্টার শিহাব একজন সরকারি কর্মকর্তা, ঢাকায় মিরপুরে তার একটি দোতলা বাড়ি আছে। তিনি বাড়িটির দোতলায় বাস করেন এবং নিচতলায় মাসিক 15,000 টাকায় ভাড়া দেওয়া হয়েছে। অর্থাৎ একজন সরকারি কর্মকর্তার মিরপুরে দুই তলা বাড়ি আছে একটা, সে দুই তলায় থাকে, মানে দোতলায় থাকে আর নিচতলায় ভাড়া দেয়। তো প্রতি মাসে ভাড়া দেয় কত টাকা, 15,000 টাকা করে ভাড়া দেয়। তো প্রতি মাসে যদি 15,000 টাকা ভাড়া দেয়, এক বছরে ভাড়া আসবে কত, 1,80,000 টাকা নাকি? 15,000-এর সাথে আমরা 12 গুণ দিলে 1,80,000 টাকা ভাড়া আসতেছে। এই ভাড়াটার নাম দিব কি, বাৎসরিক ভাড়া বা প্রাপ্ত ভাড়া। ঠিক আছে, বাৎসরিক ভাড়া বা প্রাপ্ত ভাড়া। তার সাথে আমরা শিখছিলাম যে যদি বাড়িটা বাণিজ্যিক উদ্দেশ্যে হয় তাহলে উচ্চ কর কর্তন হবে। তো আমরা পরে দেখলাম যে এই পুরো অঙ্কর মধ্যে কোথাও বলা নাই যে এটা বাণিজ্যিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে। বলছি কি তিনি বাড়িটির দোতলায় বাস করেন এবং নিচতলা ভাড়া দেওয়া হয়েছে। যেটা বলা নাই যে কি উদ্দেশ্যে ভাড়া দিছে, কিছু বলা না থাকলে আমরা ধরবো এটা বসবাসের উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে। বাণিজ্যিক হলে অবশ্যই এটা বলা থাকবে একটি বাণিজ্যিক কোম্পানিকে ভাড়া দেওয়া হলো, অথবা প্রশ্নের মধ্যে উৎস স্থলে কর কর্তন এই কথাটা থাকবে। এই দুইটা জিনিস দেখে আমরা বুঝতে পারবো এটা বাণিজ্যিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে, আদারওয়াইজ আমরা এটাকে ধরে নিব বসবাসের উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছে। তো যেহেতু বসবাসের উদ্দেশ্যে আমরা ভাড়া ধরে নিয়েছি, তাহলে তো অবশ্যই এখানে কোনো উৎসস্থলে কর কর্তনের ওই বিষয়টা আসবে না। তার মানে কি এইটাই আমাদের বাৎসরিক মূল্য, বাৎসরিক ভাড়া। এর সাথে আমরা আরেকটা জিনিস শিখছিলাম যে উপরে একটু দেখে আসি কি কি করতে হয়। একটা জিনিস যোগ করতে হয়, সেটা কি, ভাড়াটিয়া যদি মালিকের কোনো খরচ বহন করে, আর বিয়োগ করতে হয় কোনটা, যদি মালিক ভাড়াটিয়ার কোনো খরচ বহন করে। এই দুইটা জিনিস যোগ বিয়োগের আইটেম আছে, দেখে আমরা পুরোটুকু পরে যে এরকম কোনো কিছু নিচে পরে বলছে কিনা। এরপরে আছে বাড়িটির পৌর মূল্য 3 লাখ টাকা। পৌর মূল্য 3 লাখ টাকা। এখন আমরা এই পৌর মূল্য 3 লাখ টাকা পুরা দেখাবো না। কেন দেখাবো না? কারণ বাড়িটা ছিল দোতলা, ঠিক আছে, দোতলার মধ্যে মালিক একটা অংশে থাকে, অর্থাৎ 2 তলায় থাকে, আর নিচতলায় থাকে কি, ভাড়াটিয়া। মনে রাখবা মালিক যতটুকু অংশের মধ্যে থাকবে ওই অংশের যত খরচ আছে কোনো খরচই এখানে আসবে না। ঠিক আছে, মালিক যে অংশে থাকবে ওই অংশের কোনো খরচই আমাদের এখানে কাউন্ট হবে না। অর্থাৎ পৌরসভা কিন্তু শুধু যতটুকু ভাড়া দিছে অতটুকুর মূল্য কিন্তু কোনো সময় নির্ধারণ করে না, পুরো বাড়ির জন্য পৌর মূল্য নির্ধারণ করে দেয়। অর্থাৎ পৌরসভা তারা নির্ধারণ করে দিছে পুরো বিল্ডিং এর ভাড়া হওয়া উচিত 3 লাখ টাকা। ঠিক আছে, তাহলে এই 3 লাখ টাকার মধ্যে কিন্তু মালিকও আবার আছে, কারণ 2 তলা বাড়ি, মালিক একটা অংশে থাকে, ভাড়াটি একটা অংশে থাকে।
তার মানে কি এই টাকাটাকে আমাকে কি করতে হবে, অর্ধেক নিতে ভাই হবে এখানে, 2 হ্যাঁ? তলা বাড়ির ভিতরে 3 লাখ টাকা ভাড়া কেমনে পসিবল? হইতে পারে না, এটা এখন বড় ধরনের কোনো কমই হতে পারে, হ্যাঁ, apartment হতে পারে। আচ্ছা তাহলে 3 লাখ টাকা কি করবো আমরা, অর্ধেক করবো, হ্যাঁ। 3 লাখ তো তোমার এক বছরে, এটা তো আরই না এই মাসে না, ঠিক আছে, এক বছরে 3 লাখ টাকা 2 তলা বাড়ির পৌরমূল্য। তো 1.5 লাখ টাকা নিয়ে আমি কাজ করবো, হ্যাঁ, 2 তলা বাড়ি হওয়ার কারণে। যদি 3 তলা বাড়ি হলো তাহলে 3 দিয়ে ভাগ করতাম, ঠিক আছে। 3 দিয়ে ভাগ করে মালিক যতটুকু অংশ থাকে ওই অংশ কাউন্ট করবো না। তো ওই ঝামেলা এখন আমরা বলতেছি না, ওই রকম অঙ্ক পাবো তখনই শিখবো, হ্যাঁ। এখন আর অত ইয়েতে গেলাম না। আমরা এখন করতেছি 2 তলা বাড়ি, 1 তলায় মালিক থাকে আর 1 তলায় ভাড়া দেয়, এই জন্য আমরা এটা কি করবো, অর্ধেক করবো, ঠিক আছে। বাকি যত খরচ হবে সবই আমাদের অর্ধেক করে করে কাজ করতে হবে। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হলো বাৎসরিক ভাড়া মূল্য, ঠিক আছে, এক বছরে কত ভাড়া আসে, আর কি পেলাম, পৌর মূল্য 3 লাখ টাকার অর্ধেক নিব। এই দুইটা জিনিস আমরা আগে একটু বসাই। আর আমি যেটা ওই খরচের কথা বললাম, মালিক বহন করলো বা ভাড়াটিয়া বহন করলো, ওই খরচগুলো নাই, আমরা পরে পড়লেও দেখতে পাবো সেটা। তো আমরা দেখি এই যে নিচে দেখো সবাই একটু কি করছি আমরা, কোম্পানির নাম থাকবে, মানে করদাতার নাম থাকবে, আয় বর্ষ থাকবে, কর বর্ষ থাকবে। এখন প্রশ্ন হলো আয় বর্ষ কর বর্ষ কোশ্চেনে আছে, এই যে আছে একদম শেষে দেখো, করণীয় বলছে 2019-20 কর বর্ষ অনুযায়ী গৃহ সম্পত্তি খাতে নির্দিষ্ট শিহাবের মোট আয় ও কর দায় নির্ণয় করো। অর্থাৎ শিহাবের 19-20 এর কর বর্ষ কিন্তু বলছে, তাহলে কর বর্ষে আমরা এটা বসাই দিব 19-20, তার আগের যে আর্থিক বছর অর্থাৎ 18-19, এই 18-19 হবে আয় বর্ষ, ঠিক আছে। আয় বর্ষ সবসময় কর বর্ষের আগেরটা হয়, আর কর বর্ষ হয় আয় বর্ষের পরের যে আর্থিক বছর সেটা। এখন বাৎসরিক মূল্য আমরা বসালাম 15,000 করে 12 মাসে, 1,80,000 টাকা এক বছরের ভাড়া। আর পৌর মূল্য আমরা অর্ধেক কেন করছি, ওই যে বললাম 2 তলা বাড়ি, 1 তলা মালিক থাকে, 1 তলা ভাড়া দেয়, এই জন্য বাড়িটাকে এই পৌর মূল্যকে আমরা অর্ধেক করে দিয়েছি, অর্থাৎ ভাড়াটিয়ার অংশটুকু এখানে শো করছে। তাহলে কি 1.5 লাখ টাকা। আমরা কি বলছিলাম, ক এবং খ এর মধ্যে যেটি বড় হবে সেটা হবে বাৎসরিক মূল্য, ঠিক আছে। অর্থাৎ ক আর খ এর মধ্যে বড় হলে 1,80,000, এই জন্য আমরা 1,80,000 এখানে নিয়েছি। তারপরে আমাদের বাদ দিতে হয় অনুমোদনযোগ্য খরচ। তো আমরা নিচে দেখি কি বলছে, উক্ত বছরে বাড়িটির খরচ নিম্নরূপ ছিল, উক্ত বছরে বাড়িটির খরচ নিম্নরূপ ছিল। তো এখানে কি কি খরচ ছিল, ভূমি উন্নয়ন কর ছিল 1,000 টাকা, পৌর কর ছিল 5,000 টাকা, মেরামত খরচ 5,000 টাকা, ভাড়া আদায় খরচ 500 টাকা, হাউস বিল্ডিং ফাইন্যান্সিং কর্পোরেশন থেকে সে ঋণ নিছিল, সেই ঋণের উপর সুদ দিতে হয়েছে 30,000 টাকা, ঠিক আছে। এরপরে আমাদের উক্ত বছরে বাড়িটিতে 2 মাস ভাড়াটিয়ে ছিল না, 2 মাস ভাড়াটিয়ে ছিল না, যেটাকে আমরা শূন্যতা ভাতা বলবো। 2 মাসের হিসেবে কত আসে দেখবো, তারপরে ওগুলো আমরা পরে যাই, ওগুলো আমাদের বিনিয়োগ বা অন্যান্য খরচ আছে। আমাদের এখানে কি কি আসবে সেটা একটু দেখে নেই। আমরা শিখছিলাম যে ভূমি উন্নয়ন কর থাকলে সেটা আসে, কতটুকু আসবে, অর্ধেক আসবে, হ্যাঁ। কেন, যে 2 তলা বাড়ি, 1 তলা মালিক থাকে আর 1 তলা ভাড়া দেয়, এই জন্য অর্ধেক আসবে, যতটুকু অংশ ভাড়া দিবে অতটুকু অংশ এখানে কাউন্ট হবে। তারপরে আসবে পৌর কর এখানে কতটুকু আসবে, অর্ধেক আসবে, অর্থাৎ 2,500 আসবে, ঠিক আছে। মেরামত খরচ আসবে না, ভাই কেন, এখানে বুঝি না, অর্ধেক আসবে কেন? বুঝি না, অর্ধেক আসবে কেন? আমি তো বারবারই বলতেছিলাম, ওই যে বাড়িটা 2 তলা, এখানে ভূমি উন্নয়ন কর অর্ধেক আসবে। হ্যাঁ, এই সব খরচ অর্ধেক আসবে এখানে, হ্যাঁ, পুরো বাড়ির খরচ এগুলো সব। এই দুইটা কি সব জায়গাতেই ভাগ হবে? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় ভাগ হবে। তোমার বাড়িটাতে 2 তলা, 1 তলা মালিক থাকে, 1 তলা ভাড়া দেয়, ভাড়াটিয়ার অংশটুকু কাউন্ট হবে, সব খরচ বলো আয় বলো যাই বলো সবই, শুধু ভাড়া যতটুকু দিছে অতটুকু অংশ কাউন্ট হবে। তাহলে ভূমি উন্নয়ন কর 500 টাকা হবে, পৌর কর আসবে 2,500 টাকা, মেরামত খরচ আসবে না। আমি আগেই বলছিলাম যে কোষের মেরামত থাকতেও পারে নাও থাকতে পারে, মেরামত থাকলেও এটা আমরা আনবো না, আমাদের রুলস কি, কি বলে, বাৎসরিক মূল্যের 25% আমরা দেখো, বাৎসরিক মূল্যের 25%, বাৎসরিক মূল্য আমরা 1,80,000 বের করছি, তার 25% হলো 45,000 টাকা। এরপরে ভাড়া আদায় খরচ, এই ভাড়া আদায় খরচও আমাদের আসে না, এটা কিসের মধ্যে পড়ে, মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে পড়ে, ঠিক স্যার আছে। মেরামতটা থাকুক বা না থাকুক, আমরা কি বার্ষিক মূল্যের উপরেই হ্যাঁ, 25% বাৎসরিক বা মূল্যের উপর 30%? 25% বা 30% ধরবো, ঠিক আছে।
তো ভাড়া আদায় খরচ, এই ভাড়া আদায় খরচ আসবে না, কারণ ভাড়া আদায় খরচ মেরামত রক্ষণাবেক্ষণ এর মধ্যে পড়ে। হ্যাঁ, ভাড়া আদায় খরচটা মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে পড়ে বিধায় এই ভাড়া আদায় খরচটা আমাদের এইখানে আসতেছে না। হ্যাঁ, তারপরে কি আছে, হাউস বিল্ডিং ফাইন্যান্সিং কর্পোরেশনের ঋণের সুদ 30,000 টাকা, এটার অর্ধেক আসবে। তারপরে উক্ত বছরের বাড়িটি 2 মাস কি ছিল, কোনো ভাড়াটিয়া ছিল না। ঠিক আছে, আমি আরেকটু আবার বলি প্রথম থেকে। ভাড়া ভূমি উন্নয়ন কর 500 টাকা আসবে, পৌর কর আসবে 2,500 টাকা। তারপরে মেরামত আসবে না, কারণ আমাদের মেরামতের রুলস হলো 25% বা 30% দেখানো। ভাড়া আদায় খরচ এটা সবসময় মেরামতের মধ্যে পড়ে, এই জন্য এটা আসবে না। তারপরে হাউস বিল্ডিং কর্পোরেশন থেকে ঋণ নিছে, ঋণের সুদ 15,000 টাকা আসবে, 30,000-এর অর্ধেক। তারপরে হলো উক্ত বছরে 2 মাস খালি ছিল না। আমরা কি শিখছিলাম, যে কোনো মাস যদি খালি থাকে সেই খালি থাকার সময়টাকে আমরা শূন্যতা ভাতা হিসেবে লিখি। এটা বের করার নিয়ম বলছিলাম, বাৎসরিক মূল্যকে 12 দ্বারা ভাগ, যতদিন খালি থাকে অত দিয়ে গুণ করতে হয়। তাহলে 1,80,000-কে 12 দ্বারা ভাগ 2 দিয়ে গুণ করে আমরা দেখাইছি কত টাকা, 30,000 টাকা। এছাড়া আমাদের আর কোনো খরচ নেই, এগুলা যেগুলো আছে এগুলো আনুষঙ্গিক খরচ। এই খরচগুলো অন্য একটা পার্টে আসে, এই বিষয়টা আমরা আরো ক্লিয়ার বুঝবো। এখন কেন বুঝাইতেছি না, কারণ এটার একটা বড় একটা পার্ট আমাদের এই ইসের মধ্যে আছে, কি বলে, বেতন খাতে আয়ের মধ্যে আছে। এই জন্য আমরা আজকের এই পার্টটা দেখবো না। নিচের যে অংশটুকু, যে স্ত্রীকে দিছে 10,000 টাকা, ডিপোজিট পেনশন স্কিমে দিছে 6,000 টাকা, কল্যাণ তহবিলে দিছে, জাকাত তহবিলে দিছে, এইগুলার একটা খাত আছে যেটাকে আমরা বলি বিনিয়োগ ভাতা। অর্থাৎ এই মালিক সে কি আবার করছে, বিভিন্ন খাতে বিনিয়োগ করছে। স্ত্রীকে সে দিছে 10,000, ডিপোজিট তার ডিপিএস এ জমা আছে 6,000 টাকা, কল্যাণ তহবিলে জমা আছে। এই জিনিসগুলোর উপর সরকার কিছু টাকা ট্যাক্স ছাড় দেয়। এই বিষয়টা আমরা আরো ক্লিয়ার করব তখন, যখন আমরা বেতন খাতা আয় করবো তখন এগুলো অনেক করবো, তখন আর এগুলা এইখানে এটা সমস্যা হবে না। এই জন্য আমরা আর ওই পার্টে গেলাম না। মেরামত খরচটা কি যেন বললেন, এটা কেন আসবে না? ওই যে রুলস 25% বা 30% এর জন্য এটা আসবে। ওইটা আনলে তো এক জিনিস দুইবার আনলে তুমি অঙ্কে, এক জিনিস তো একবারই আসবে না। আচ্ছা, এখন এই হলো আমাদের খরচগুলো ছিল, আর এটা আয় ছিল। বাদ দিয়ে আমরা কি পেলাম, গৃহ সম্পত্তি খাতে মোট আয় বের করলাম। আমাদের কোশ্চেনে মোট আয় ও কর দায় নির্ণয় করতে বলছিল। এই কর দায়টা আমরা পরে শিখবো। যখন আমরা বেতন খাতে আয় করব, ওইখানে কর দায়টা শিখে নিব। রুলসটাই একই। হ্যাঁ, ওইখানে যেভাবে কর দায় বিনিয়োগ ভাতা করতে হয়, এইখানেও সেম একইভাবে কর দায় বিনিয়োগ ভাতা। প্রত্যেকটা চ্যাপ্টারের কর দায় বিনিয়োগ ভাতা সেম। হ্যাঁ, তো আমরা সিকিউরিটিতে কোনো কর দায় বা বিনিয়োগ ভাতা পাই নাই, কারণ ওই রকম অঙ্ক আসেও না। তো গৃহ সম্পত্তি হইতে পারে, কৃষি হইতে পারে, যে কোনো খাতে হইতে পারে এরকম বিনিয়োগ ভাতা কর দেয়। ওইখানেও এই এন্ট্রি গুলোই থাকবে। হ্যাঁ, ব্যতিক্রম কোনো এন্ট্রি থাকবে না। তো এরকম এই শুধু 4টা না, আরো কয়েকটা এন্ট্রি আছে, টোটাল 17টা বা 18টা এন্ট্রির মতো আছে। ওই 17টা বা 18টা এন্ট্রি নিয়ে আমাদের কাজ করতে হয়। পরীক্ষা আবার এতগুলো দেয় না, সর্বোচ্চ 2-3টাই থাকে। হ্যাঁ, এর বেশি থাকে না। তো 17-18টা থেকে বেছে বেছে তারা 5টা বা 4টা এরকম দেয়। তো ওইখানে এক শিখে ফেললে সবগুলোই হয়ে যাবে। এই জন্য আর আমরা ওই পার্টটা এখানে আলোচনা করলাম না। আমরা শুধু একটা পার্টি, এটা খাতায় একটু করি, ফার্স্ট অঙ্ক তো, এটা একটু খাতায় করি সবাই, শুধু প্রথম পার্টটা সবাই একটু খাতায় তোলো, প্রথম অঙ্ক তো এই জন্য। টিকাটা কিভাবে দিবে এটা একটু দেখে নেই। টিকা দিব ওই যে আমরা কি কি করলাম ওইটার, যেহেতু করদাতার বাড়িটির অর্ধেক অংশে নিজে বাস করেন, সেহেতু ভাড়া দেওয়া অংশের জন্য সকল খরচ অর্ধেক অনুমোদন খরচ হিসেবে বিবেচনা করা হলো। অর্থাৎ যে আমি কেন অর্ধেক করছি সেটা লিখতে হবে। হ্যাঁ, যে বাড়িটা সম্পূর্ণ ভাড়া দেয় নাই, মালিক একটা অংশে থাকে, ওই অংশটুকু আমাদের অনুমোদন খরচ হিসেবে আসবে না, এই জন্য অর্ধেক করে নিতে হয়েছে, এটাই বলছি এখানে। ঠিকাটা যে হুবহু এরকম লিখতে পারো তাও না, তুমি যেভাবে গোছায় লিখতে পারো ওইভাবে লিখতে পারো। তুমি জাস্ট আইডিয়াটা নিবে আসলে কি বুঝাইতে চাইছে এটা। স্যার টিকাতে ভুল হলে কোনো সমস্যা আছে? না না, তারপরে টিকাটা সঠিক দেওয়াই ভালো, কারণ টিকাটা দেওয়াই হয় অঙ্কের সঠিক করার জন্য। হ্যাঁ, আর তুমি যদি ওইটাই ভুল করে ফেলো তাহলে তার অঙ্ক সঠিক হলো না। আচ্ছা, তারপর 2 বলছে, যেহেতু আদায় খরচ শুধুমাত্র ভাড়া দেওয়া অংশের জন্য প্রযোজ্য, সেই ক্ষেত্রে সম্পূর্ণ অংশ বিবেচনা করা হবে। ঠিক আছে। ও সরি, আমি মনে একটা জিনিস এখানে মিস্টেক করছি। ভাড়া আদায় খরচ, এখানে টিকায় কি বলতেছে, যেহেতু আদায় খরচ শুধুমাত্র ভাড়া দেওয়া অংশের জন্য প্রযোজ্য, সেহেতু আমার একটা মিস্টেক হয়েছে, সেটা হলো এখানে ভাড়া আদায় খরচটা একটু
কেউ একটু যোগ করো দিও এগুলা 45,500 250 2500 এগুলো যোগ করে দাও তো 93 হয় কিনা Maybe miss স্যার আছে। 93,000 ঠিকই তো আছে। ঠিক আছে হুম। আর আদায় খরচ আছে একটা আরেকটা অঙ্ক একটু দেখে নিই Wait. ঠিক আছে টিকা। সেটা একটু দেখি হ্যাঁ আদায় খরচটা আমি তোমাদের একটু আমি গ্রুপে জানাই দেবো হ্যাঁ ক্লাস শেষে মোট আয় 2,50,000 টাকার কম হওয়ার কারণে কর নির্ধারণের প্রয়োজন নাই এটা একটু বলে দেই বিষয়টা কি বলছে আমাদের কোশ্চেনে কিন্তু বিনিয়োগ ভাতা চাইছিল না চাইছিল মোট আয় আর কর দায় নির্ণয় কর দায় করতে গেলে অবশ্যই বিনিয়োগ ভাতা করতে হয় বিনিয়োগ ভাতা চাক আর না চাক কর দায় করতে গেলে অবশ্যই বিনিয়োগ ভাতা লাগবে তো বিনিয়োগ ভাতা করার পরে কর দায় করতে হয় এবং কর দায়েরও করার একটা শর্ত আছে তোমার অবশ্যই 2 লাখ টাকার 2.5 লাখ টাকার বেশি হইতে হবে 2.5 লাখ বা 2.5 লাখ টাকার বেশি ইনকাম হইতে হবে কিন্তু এই অঙ্কের মধ্যে কত ইনকাম 87,000 যে নতুন যে রুলসটা হলো যে এবার কিছুদিন আগে তোমাদের গ্রুপে আমি একটা ছবি দিছিলাম যে একটা চার্ট দিছিলাম যে কত টাকা থেকে কত টাকা কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে হ্যাঁ এই যে এইবার যে আর্থিক বছর এই কয়েকদিন আগে যেটা গেল যে বাজেটটা পাস হলো এখানে তারা বলে দিচ্ছে যে একজন করদাতার সর্বনিম্ন 3 লাখ টাকা যদি হয় তাহলে তার ট্যাক্স দেওয়া স্টার্ট হবে 3 লাখ টাকার কম হলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না এক বছরে 3 লাখ টাকার বেশি যদি ইনকাম করে তাহলে তাকে ট্যাক্স দিতে হবে এরকম হিসাব করে ঠিক আছে হিসাব করে যোগ বিয়োগ করার পরে যদি তার 3 লাখ টাকা থাকে তার সেখান থেকে তার ট্যাক্স শুরু হবে এটা ছিল নতুন রুলস কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এই রুলসে অঙ্ক আসবে না তোমাদের আসবে আগে যে রুলস ছিল সেইটা কারণ এটা নিউ আর্থিক বছর তো সেই হিসেবে তোমাদের এইটা আসবে না তোমাদের বইগুলা সব আগের আর্থিক বছরে করা অর্থাৎ 2.5 লাখ টাকা সর্বনিম্ন হইতে হবে একজন করদাতার যদি 2.5 লাখ টাকা হয় তখনই আমরা কর দায়ের যে পার্টটা সেটা করতে হয় এই অঙ্কের মধ্যে যেহেতু 2.5 লাখ টাকার কম এই জন্য আমাদের কোনো কর দায় করতে হইতেছে না এইটাই আমরা টিকার মধ্যে বলছি যে মোট আয় 2.5 লাখ টাকার কম হয় কর নির্ধারণের প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা স্যার বইতে বইতে কি তো এটা এইভাবে করাইছে ওই যে আদায় খরচ দেয় নাই বুঝি না কথা বেজে বেজে আসতেছে না স্যার এগুলো তো দেয় নাই আচ্ছা তাহলে আমাদের হয়তো স্যার টিকা এখানে বইতে এই যে 87,000 টাকায় উত্তর হয়েছে 87 আমিও জানি আর 87 শুধু একটা নিচে টিকা দিছে হুম স্যার শুধু নিচে একটা টিকা দিয়ে দিছে যে 2.5 লাখ টাকার কম আর কিছু তো এরকম কোনো কাজ করেনি আচ্ছা ঠিক আছে আমি তারপরে দেখবো না হয়তো আমাদের টিকা এখানে একটু সমস্যা হয়েছে আচ্ছা 2 নম্বরে যাব এখন আমরা 2 নম্বরে যাই তো 2 নম্বরে বলতেছে সেলিম সাহেবের বনানীতে 2 তলা একটি বাড়ি আছে প্রশ্নটা ভালো মতো পড়ে আগে দেখতে হবে কয় তলা বাড়ি হ্যাঁ 2 তলা বাড়ি হইতে পারে 1 তলা বাড়ি হইতে পারে 3 তলা হইতে পারে তো এখানে বলছে 2 তলা বাড়ি তো এরপরে আমাদের খেয়াল করতে হবে যে এটা কি বাণিজ্যিক উদ্দেশ্যে নাকি বসবাসের উদ্দেশ্যে দিছে আমরা পরে দেখি কি উদ্দেশ্যে বাড়িটা ভাড়া দেওয়া হয়েছে এবং কতটুকু দেওয়া হয়েছে সেটাও মাথায় রাখতে হবে মনে করো একটা বাড়ি 3 তলা একতলায় মালিক থাকে বাকি 2 তলা ভাড়া দেয় তো ওই হিসাবে কিন্তু আমাদের খরচগুলা এবং পৌর মূল্যটা কাউন্ট করতে হবে আবার এমনও বলতে পারে যে 2 তলা 2টা ফ্লোরে সে মালিক থাকে একটা ফ্লোর ভাড়া দেয় তো যতটুকু অংশ ভাড়া দিব অতটুকু অংশ নিয়ে আমরা কাজ করবো তো এরকম একটু ক্রিটিক্যাল একটু সামনে পরে আসবে এখনই আসবে নর্মাল গুলো আগে শিখে নেই ভালো মতো তো ওটা ইজি হয়ে যাবে তিনি একটি ফ্লোরে থাকেন এবং বিদেশি ভাড়াটিয়ার নিকট মাসিক 75,000 টাকা ভাড়া দেন দেখি যে কি করছে সে বিদেশি ভাড়াটিয়ার নিকট 75,000 টাকায় ভাড়া দেন এটা যে বাণিজ্যিক উদ্দেশ্যে দিচ্ছে সেটা কিন্তু বলে নাই বলছে ভাড়াটিয়ার বিদেশি একজন লোকের কাছে সে 75,000 টাকা ভাড়া দেয় তো যেহেতু বাণিজ্যিক বলে নাই ঠিক আছে সেহেতু আমরা ধরে নিব এটাকে বসবাসের জন্য সে ভাড়া দিছে একজন বিদেশি লোকের 75,000 টাকা প্রতি মাসে বলছে এক বছরে কত হয় আমরা গুণ করে বের করবো এই হলো প্রথম কাজ হ্যাঁ এক বছরে কত টাকা ভাড়া আসে সেটা দেখি তারপরে কি বলছে পৌর মূল্য বাড়িটির পৌর মূল্য ছিল 20 লাখ টাকা পুরো বাড়ির পৌর মূল্য 20 লাখ টাকা হ্যাঁ তাহলে অর্ধেক কত আসে 10 লাখ টাকা কেন অর্ধেক করলাম ওই যে এক ফ্লোরে সে থাকে নিজে থাকে মালিক আর এক ফ্লোর ভাড়া দেয় অর্থাৎ এই পৌর মূল্যটা অর্ধেক আসবে এই দুইটা কাজ আমার আগের মতোই কিন্তু আগের অঙ্ক কিন্তু এই কাজই করছে এটাকে আগে 12 দিয়ে গুণ করবো আর এটা 10 লাখ দিব দুইটার মধ্যে যেটা বড় ওইটাকে আমরা কি বলবো বাৎসরিক মূল্য কারণ আমাদের অঙ্কে আর কোনো খরচ থাকতেও পারে একটু পরে আমরা দেখব তো এরপরে কি বলতেছে মেরামত খরচ এটা আসবে না কেন আসবে না ওই যে আমরা বলছিলাম রুলস হলো হয় 20% 25% আসবে অথবা 30% আসবে
যেহেতু বাণিজ্যিক বসবাসের উদ্দেশ্যে ভাড়া দিছে বাড়িটা, তাহলে আমরা কি করব, বাৎসরিক মূল্য যা আসবে তার 25% আমরা মেরামত খরচ দেখাবো। এই মেরামত খরচ আমরা দেখাবো না। পৌর কর 30,000 টাকা আছে, এটা আমরা অর্ধেক দেখাবো। অগ্নি বীমার প্রিমিয়াম আছে 12,000, এটার অর্ধেক দেখাবো। কারণ ওই যে 2 তলা বাড়ি, 1 তলা মালিক থাকে আর 1 তলা ভাড়া দেয়, ভাড়াটিয়ার অংশটুকু এখানে আসবে। কারণ এগুলো সবই কিন্তু পুরো বাড়ির জন্য নির্ধারণ করা। নৈশপ্রহরীর বেতন এটা আসবে না, এটা মেরামত খরচের মধ্যে পড়ে। বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় এইটা আমাদের আসবে না, এটা আমরা অঙ্কের শুরুতেই বলে দিছিলাম যে মূলধন জাতীয় কোনো ব্যয় আমাদের এই খাতে আসবে না। অর্থাৎ বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় এটাকে ধরা হয় মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য এই ব্যয়টা হয়েছে। ঠিক আছে, 1 বছরের বেশি সময়ের জন্য যে ব্যয় নির্ধারণ করা হয় সেটাকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলি। তো এই ব্যয়টা আমাদের কাউন্ট আসছে, তার মানে এই এই এতটুকুর মধ্যে কি কি আসতেছে না, মেরামত খরচের এই টাকা আসবে না, টাকা আসবে ঠিকই কিন্তু এইটা আসবে না, 25% করে আসবে। নৈশপ্রহরীর বেতন, যত ধরনের বেতন আছে সবকিছুই মেরামত খরচের মধ্যে, মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে গণনা করা হয়। অর্থাৎ এই অঙ্কের মধ্যে যত বেতনই পাও না কেন একটাও আসবে না, সব বেতনই আমাদের মেরামত ও রক্ষণাবেক্ষণের মধ্যে কাউন্ট করা হয়। তারপরে আছে তোমার বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় 25,000 টাকা, এটা আসতেছে না। হ্যাঁ, তো আমাদের এখানে আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি, আমি আজকে দিয়ে দিব, সেটা হলো এই মেরামত রক্ষণাবেক্ষণের মধ্যে কি কি থাকতে পারে সেইটা ভুলক্রমে এখান থেকে কেটে গেছে, ছিল এখানে ক খ গ এভাবে দেওয়া ছিল, হয়তো কোনো কারণে কেটে গেছে লেখাটা। হ্যাঁ, এই মেরামতের মধ্যে কি কি থাকতে পারে, ওই যে যেটা বললাম বেতন, আদায় খরচ, ঠিক আছে, পানি, বিদ্যুৎ, পানি পায়, এইগুলো থাকতে পারে, এইগুলো ভুলক্রমে এখানে কেটে গেছে, হয়তো এডিট করতে যে কেটে ফেলছে আমি। সেটা আমি লিখে দিব গ্রুপের মধ্যে যে এর মধ্যে কে কারা কারা থাকতে পারে। ঠিক আছে, এই যে এখন যেমন পেলা, এই যে আদায় খরচ পেলা, তারপরে তুমি পেলা এই বেতন, নৈশপ্রহরীর বেতন, এরপরে বিদ্যুৎ, পানি, বায়ু, এইগুলো থাকতে পারে। ওইগুলা ওই মেরামতের মধ্যে গণনা করা হয়। ওইটা আমি আজকে সন্ধ্যার পরে দিয়ে দিব, ওইখানে কি কি বাদ পড়ে গেছে। এরপরে বৈদ্যুতিক সংস্থান আসতেছে না। এরপরে কি বলতেছে, চলতি বছরে জনাব সেলিম হাউস বিল্ডিং ফাইন্যান্সিং কর্পোরেশনের 12% সুদে 20 লাখ টাকা ঋণের মাধ্যমে 3 লাখ টাকার কিস্তি পরিশোধ করে। অর্থাৎ সে বাড়ি করার সময় কি করছিল, 20 লাখ টাকা ঋণ নিয়েছিল 12% সুদে। ঠিক আছে, 12% সুদে 20 লাখ টাকা ঋণ নিয়েছে। এখন কত করে সে পরিশোধ করে সেটা আমাদের দেখার বিষয় না, কারণ আমাদের দরকার হলো ঋণের সুদ কত, কে কবে কত টাকা কোথায় শোধ করছে সেটা দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হলো সে কত টাকা ঋণ নিছে এবং 1 বছরের সুদ কত আসছে। কারণ আমাদের এখানে নিব আমরা কি, ঋণের সুদ। 20 লাখ টাকায় 12% যদি করি 2,40,000 টাকা আসবে। তো এই 2,40,000 কিন্তু তার পুরো বাড়ি করার জন্য সে ঋণ নিয়েছিল, সেইটার জন্য আমাদের দেখাইতে হবে কতটুকু, অর্ধেক দেখাইতে হবে নাকি, 1,20,000 টাকা দেখাইতে হবে। কারণ হলো এই 20 লাখ টাকা সে পুরো বাড়ি করার সময় ঋণ নিছে এবং সুদ আসছে 2,40,000 টাকা, 12 দুগুণে 24, অর্থাৎ 2,40,000 টাকা। কিন্তু আমার অর্ধেক বাড়িতে মালিক থাকে আর অর্ধেক ভাড়া দেয়, এই জন্য অর্ধেক করতে হবে, 1,20,000 টাকা আমরা ঋণের সুদ দেখাবো। তারপরে বলছে চুক্তি অনুযায়ী মালিককে ভাড়াটিয়া পানি ও বিদ্যুৎ বিল বাবদ 60,000 টাকা পরিশোধ করে। এই যে পাইছি আমরা না, এটা কার সাথে কাজ করব, ওই যে একদম 75,000 প্রতি মাসে পায়, 12 দিয়ে গুণ করে যেটা হবে ওইটার সাথে এটার কাজ করবে। এটা কি করব, দেখতে হবে এটা কে বহন করছে, মালিক নাকি ভাড়াটিয়া। এই খরচটা বলছে মালিককে ভাড়াটিয়া বহন করছে নাকি, ভাড়াটিয়া পানি ও বিদ্যুৎ বিল বাবদ প্রতি বছরে এত টাকা পরিশোধ করে। অর্থাৎ মালিককে ভাড়াটিয়া দিছে, এটা আমি কার হিসাব করতেছি, মালিকের হিসাব করতেছি নাকি। তার মানে কি ভাড়াটিয়ার কাছ থেকে সে পাইছে, অর্জন হয়েছে, এই জন্য কি করবো আমরা যোগ করব কার সাথে, ওই যে ভাড়া যে পাইতো ওই ভাড়ার সাথে আমরা এটা অ্যাড করে দিব। তা আমরা দেখি কি কি করছে, আমরা অঙ্কের দিকে তাকাই। প্রথমেই আমরা করদাতার নাম লিখলাম সেলিম সাহেব, আয় বর্ষ কত, 18-19, কর বর্ষ 19-20। এখন বুঝবো কিভাবে, এই যে এটা কোনটা সাল হবে, অঙ্কের শেষে দেখো বলছে, এটা শেষেও থাকতে পারে শুরুতেও থাকতে পারে। যেমন এই যে এখানে বলছে 18-19 আয় বর্ষ, তার মানে 19-20 হবে কর বর্ষ। ঠিক আছে, অর্থাৎ 2019 সালের জুন মাসের গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করো। ঠিক আছে, এটা শুধু 19 হবে না, 2018-19 হবে। 18-19-এর গৃহ সম্পত্তি খাতে মোট আয় নির্ণয় করো। তো আমরা কি করবো, প্রথমেই ধারা কিন্তু অবশ্যই লিখতে হবে, গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24-25। 24 অবশ্যই লিখতে হবে, 25টা লেখা বাধ্যতামূলক না, আর তুমি চাইলে দুইটাই লিখতে পারো। 24-25 দুইটা ধারার মধ্যে এটা পড়ে।
তো প্রথমে আমরা কি বসাবো বলছিলাম, এই যে বাৎসরিক মূল্য ৭৫,০০০ হলে এক মাসের টাকা, এটাকে 12 দ্বারা গুণ করব, 9 লাখ টাকা আসছে। আর আমরা বলছিলাম ভাড়াটিয়াকে মালিক ভাড়াটিয়া পরিশোধ করছে মালিককে 60,০০০ টাকা, এটা মালিকের জন্য আয় হিসেবে গণ্য হবে। কি বলছে, মালিককে ভাড়াটিয়া পানি ও বিদ্যুৎ বিল বাবদ পরিশোধ করে। যদি মাইনাস হয়ে গেছে দ্বারা একটু এইখানে লেখাই ভুল হয়েছে, ভাই কথাটা তো লেখাটাই ভুল হয়েছে। হ্যাঁ কথাটা এখানে ভুল হয়েছে, তারা ঠিক করে দিয়েছি। একটু বাংলায় নেই, শীটটা একটু রিভিশন শুধু ভাড়াটিয়া কাটা যাবে? চুক্তি না। অনুযায়ী মালিককে পানি ও গ্যাস বিল বাবদ প্রতি বছর 60,000 টাকা পরিশোধ করতে হয়। ভাড়াটিয়া ঠিক আছে, চুক্তি অনুযায়ী মালিক ভাড়াটিয়ার পানি গ্যাস বিল বাবদ 60,000 টাকা পরিশোধ করতে হয়। আমাদের ওখানে মিস্টেক হয়ে গেছে, এটা তো মালিক পরিশোধ করছে তাই না, এইজন্য তো মাইনাস হবে। বিয়োগ হবে। হ্যাঁ ওইখানে লেখায় ভুল হয়েছিল, মানে কোশ্চেনে টাইপ করতে যে মিস্টেক হয়েছে। আচ্ছা তাহলে কি বললাম, যে চুক্তি অনুযায়ী মালিক ভাড়াটিয়ার পানি ও বিদ্যুৎ গ্যাস বিল যেগুলো ছিল এগুলো পরিশোধ করে দিচ্ছে। তো অর্থাৎ এই 60,000 টাকা আমরা ভাড়া থেকে কর্তন করে দিব, অর্থাৎ 9 লাখ টাকা মাইনাস 60,000 টাকা, প্রকৃত ভাড়া পেলাম আমরা 8,40,000 টাকা। হ্যাঁ, আর পৌরমূল্য আমরা বলছিলাম পুরো বাড়ির পৌরমূল্য হলো 20 লাখ, তার অর্ধেক হলো 10 লাখ। এই 10 লাখ আমরা বসাইছি, 10 লাখ বসানোর পর আমরা এটা নিচে আন্ডারলাইন করে দিই, 10 লাখ আর 8,40,000 মধ্যে 10 লাখ বড়, এই জন্য আমরা কি লিখছি, ক এবং খ এর মধ্যে বড়। ক ছিল পৌরমূল্য প্রকৃত মূল্য, ক ছিল পৌরমূল্য, দুইটার মধ্যে আমরা দেখছি যে খ বড়, এই জন্য খ এর রেজাল্টটা আমরা এখানে আনছি। এরপরে আমরা কি করব, খরচগুলো বাদ দিব। আমরা বলছিলাম মেরামত খরচ ধরতে হয় 25% বাৎসরিক মূল্যের, ঠিক আছে, 25% করে আমাদের আসতেছে হলো 2,50,000 টাকা। প্রশ্নে যে মেরামত খরচ থাকবে ওটা আসবে না কোনো সময়। পৌর কর আমাদের ছিল কোশ্চেনে কত, 30,000 অর্ধেক আসবে, 15,000 অগ্রিম 6,000 আসবে, এই দুইটা আসবে। এই যে দেখো 15,000 6,000, আর ঋণকৃত মূলধনের শুধু যে আমরা বলছিলাম 1,20,000 আসবে। এই মোট খরচ আর তার এই মোট আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে আমরা গৃহ সম্পত্তি খাতে মোট আয় বের করছি। বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় কেন আসলো না সেটা আবার টিকা দিয়ে দিয়েছি। বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় ব্যয় বিধায় অনুমোদনযোগ্য নয়। ঠিক আছে, এই ছিল আমাদের 2 নাম্বার অঙ্ক। এটা বাসায় করবা, আমি তো শীট দিয়েই দিছি, ওইখান থেকে করে দিবা। আর আজকে আর একটা দেখবো, 3 নাম্বারটা দেখবো লাস্ট। 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার এবার যারা ম্যানেজমেন্টে থার্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছে তাদের আসছিল অঙ্কটা। তো আমরা দেখি, সবাই দেখি যে কেমন অঙ্ক আসছিল। ঠিক আছে, তো অনেক ভাই সময় 6টা 5 বাজে আরো করাবেন? হ্যাঁ সমস্যা নেই, 25 এই কি বলে 35 শুরু করছি না, আরেকটা দেখবো। আর আমাদের টোটাল অঙ্ক হলো 15টা। কাঁঠাল খাই কি আপনার গরম লেগে গেছে নাকি? মনে হয় আর আমরা এটা শেষ করে নিই, বেশিক্ষণ লাগবে না, কারণ অলরেডি করে ফেলছি যে নিয়ম, ওই নিয়মের অঙ্ক এটা। মিস্টার শাহিনের ঢাকার মিরপুরে একটি বাড়ি আছে। মিস্টার শাহিনের ঢাকার মিরপুরে একটি বাড়ি আছে। বাড়িটির অর্ধেক মাসিক 15,000 টাকা ভাড়া দেওয়া হয়েছে এবং অপর অর্ধেক তিনি নিজে বাস করেন। তো এইখানেও কিন্তু বাড়িটা 2 তলা, 1 তলা নিজে থাকছে আর একটা তলা ভাড়া দিছে। এই 15,000 কি করবো আমরা 1 বছরে কনভার্ট করবো। 15,000 1 বছরে কনভার্ট করবো, 1 বছরে কত আসে, এবং এই পৌরমূল্যকে আমরা অর্ধেক করবো। অর্থাৎ বাড়িটির পৌরমূল্য 4,80,000 ছিল, এটার অর্ধেক 2,40,000 টাকা হবে। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম। ভূমি উন্নয়ন কর এটা অর্ধেক আসবে, তারপরে মেরামত আমরা বলতে আসে না কোনো সময়, যত ধরনের বেতন আছে এগুলো আসবে না। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সুদ 36,000 টাকা আছে, এটার অর্ধেক আসবে। পৌর কর আসবে অর্ধেক, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় আসবে না। আর কি, বাড়িটি 1 বছর খালি ছিল, অর্থাৎ আমরা বাৎসরিক মূল্যকে 12 দ্বারা ভাগ করবো, 1 দিয়ে গুণ করলে আমরা শূন্যতা ভাতাটা পেয়ে যাব। তো দেখি, আগে কোনো কিন্তু ঝামেলা নাই, একই রকম অঙ্ক। হ্যাঁ, এই যে 15,000 মাসে ছিল, 1 বছরে 1,80,000, পৌরমূল্য অর্ধেক করছি, দুইটার মধ্যে যেটা বড় সেটা আমরা দেখছি। অনুমোদনযোগ্য খরচের মধ্যে অবশ্যই মেরামত রক্ষণাবেক্ষণ খরচ দেখাইতে হয়, বাৎসরিক মূল্যের 25%, 60,000 টাকা। ভূমি উন্নয়ন কর অর্ধেক, ঋণের সুদ অর্ধেক, পৌর কর আসছে, পৌর কর হলো 6,000 অর্ধেক অর্থাৎ 3,000 টাকা। তারপরে আমাদের ছিল হচ্ছে শূন্যতা ভাতা,
2,40,000 এর নিয়ম কি বাৎসরিক মূল্যকে 12 দ্বারা ভাগ শূন্যের সময় দ্বারা গুণ 20,000 টাকা, এই মোট তার আয় বের হলে 1,38,500 টাকা। টিকা ওই যে দুইটা দিচ্ছে, অর্ধেক বাড়িতে মালিক থাকে আর অর্ধেক ভাড়া দেয়, এই জন্য সকল খরচ অর্ধেক বিবেচনা করা হলো, আর বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় এটা মূলধন জাতীয় ব্যয় বিধায় এটি আমাদের হিসেবে আসবে না। এই দুইটাই ছিল। তো তোমাদের বাসার কাজ থাকবে 2, 3, 4 নাম্বার দেখি পারা যাবে কিনা। ভাই মেন বিষয় তো বাড়িটা কত তলা ওইটার উপর ডিপেন্ড করতেছে অঙ্কটা। হ্যাঁ, না ম্যাক্সিমাম 2 তলাই থাকে, 3 তলাও খুব